বন্ধুর বিবাহবার্ষিকী। রজত সস্ত্রীক নিমন্ত্রিত। সন্ধে 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। এখন 7টা 25, অথচ এখনো তৈরি হয়ে উঠতে পারেনি মল্লিকা। রজত তাড়া দিচ্ছে, কিন্তু মল্লিকার কোনো হেলদোলই নেই। ভেতর থেকে মাঝে মাঝে শুধু বলে চলেছে, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এই করে আরো মিনিট 5 পেরোনোর পর সুসজ্জিতা মল্লিকা বেরিয়ে এলো। কায়দা করে শাড়ির আঁচলটা ধরে বলল, শাড়িটা পরে কেমন লাগছে আমায় বলো তো। এতটা দেরি করার জন্য মনে মনে রেগেছিল রজত, তবু বেরোনোর সময় আর বকাবকি করতে ইচ্ছে করলো না। আলতো হেসে বলল, বেশ ভালো লাগছে। মুচকি হাসলো মল্লিকা। শাড়িটা কার জানো? জুতোর ফিতে বাঁধতে বাঁধতে রজত বলল, কার আবার? তোমারই। নিশ্চয়ই বাবা কোনো সময় দিয়েছিলেন। মোটেই না। এমন ব্ল্যাক আর সি গ্রিন কম্বিনেশনের কোনো শাড়ি কি আমার আছে নাকি? এটা দীপিকাদির শাড়ি। শাড়িটার আমি একদিন প্রশংসা করেছিলাম, তাই আমি তোমার বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে যাব, তাই শুনে জোর করে দিয়ে গেল বিকেলে। দীপিকাদির তো চেহারা আমার থেকে ভালো, তাই ব্লাউজটায় একটু সেলাই দিতে হলো, এই জন্য একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটা দেরি হয়েছে। এবার চলো। পায়ে চটিটা গলাতে গলাতে মল্লিকা বলল, জানো, দীপিকাদির মনটা না খুব ভালো। আমি ভাগ্য করে এমন প্রতিবেশী পেয়েছি। তা ঠিক, তুমি একজন ভালো বন্ধু পেয়েছ, তা যা বলেছ। ট্যাক্সিতে উঠেও দীপিকাদির প্রশংসাই করে চলেছে মল্লিকা। ইচ্ছে না থাকলেও শুনতে হচ্ছে রজতকে। আসলে ভদ্রমহিলা মল্লিকার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেন। পাশাপাশি বাড়ি, শুক্তো বা কচুর শাকের মতো পদ রেঁধে দিয়ে যান মাঝে মাঝে। মল্লিকাও শুধু নিয়ে থাকে না, কোনো কোনো দিন নবরত্ন, কোনো দিন বা দই ফুলকপি করে দিয়ে আসে। এতদিন এইসবই চলছিল, এখন আবার শাড়ি পরতে দেওয়া শুরু হলো। যাই হোক, এ নিয়ে মাথা ব্যথা না করাই ভালো রজতের। বরং একটা কথা ভেবে ভালো লাগছে, রোজ দীপিকা বৌদির সঙ্গে গল্প করে মল্লিকার কিছুটা সময় অন্তত কেটে যায়। তা না হলে হয়তো নিঃসঙ্গ লাগতো ওর। দেখতে দেখতে প্রায় 2 বছর হতে চলল মল্লিকার বিয়ে হয়েছে। হানিমুনে দার্জিলিং যাওয়ার পর আর কোথাও তেমন বেড়াতে যাওয়া হয়নি ওর। হঠাৎ করেই প্রস্তাবটা রাখলেন দীপিকাদি। দুটো ফ্যামিলি একসঙ্গে পুরী যাওয়ার প্রোগ্রাম হলো। সজল তারও খুব আগ্রহ। রজতে ভেবে দেখলো, এখন কোনো বাচ্চা না নেওয়ায় ওরা ঝাড়া হাত পা। এখন ঘুরে এলে মন্দ হবে না। তাছাড়া শুধু দুজনে যাওয়ার থেকে একসাথে দুটো ফ্যামিলি গেলে ভালোই লাগবে। সবাইকার আগ্রহে তাড়াতাড়ি রিজার্ভেশন করা হয়ে গেল। দেখতে দেখতে 1.5 মাস পেরিয়ে গেল। লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ল ওরা। দীপিকা ও সজল বসুর 2 ছেলে, রনি আর বনি। দুজনের সঙ্গে বেশ ভাব মল্লিকার। বেড়াতে যাওয়ার নাম শুনেই ওরা বলেছে, আমরা মল্লিকা আন্টির সঙ্গে ঘুরবো। পুরীতে এসে মল্লিকাকে ছাড়তেই চায় না রনি বনি। শেষে দীপিকা বসু ছেলেদের বুঝিয়ে সুজিয়ে একটা শর্ত করলেন। বললেন, সারাদিন ওদের দৌরাত্ম্য সহ্য করে আমিও ক্লান্ত, তাই সকালের দিকে মল্লিকার সঙ্গে ঘুরবে রনি বনি আর সজল। আমি থাকবো রজতার সঙ্গে, তাতে আমার একঘেয়েমি কিছুটা কাটবে। তবে সন্ধ্যের সময় মল্লিকা ঘুরবে রজতার সঙ্গে, আর আমি আমার ফ্যামিলি নিয়ে ঘুরবো। মায়ের সারাদিন বকুনি শুনতে ভালো লাগে না রনি বনির, তাই সকালটা আন্টির সঙ্গে ঘুরবে জেনে খুব খুশি হলো ওরা। এইভাবে কেটে গেল 3টে দিন। শুধু জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় সবাই একসঙ্গে গেল। 4র্থ দিন ফেরার পালা। এই 3টে দিনে সজলদার সঙ্গে মল্লিকার সম্পর্ক অনেকটা সহজ হয়েছে। দীপিকাদি তো আগে থেকেই কথা বলতেন রজতের সঙ্গে, এখন অবশ্য আরো সহজ হয়েছে রজত নিজেও। 3টে দিন কোথা দিয়ে যেন কেটে গেল। ব্যাগ গুছোতে গুছোতে মল্লিকা বলল, এখন মনে হচ্ছে আরো একটা দিন বেশি থাকার প্রোগ্রাম করলে মন্দ হতো না বলো? রজত একই কথা বলল। সত্যি, এখন আমারও তাই মনে হচ্ছে। এত ভালো লাগবে তা ভাবিনি আসার আগে। পুরী থেকে ফেরার পর একটা জিনিস লক্ষ্য করছে মল্লিকা। আগেও যখন দীপিকাদির প্রশংসা করত, তখন চুপচাপই থাকতো রজত। ইদানিং কিন্তু রজত নিজের থেকেই দীপিকাদির প্রশংসা করে। গতকাল রসগোল্লার পায়েস করে দিয়ে গেছিল দীপিকাদি। রজত খেয়ে একটু বেশি বাহবা দিল, বলল, দীপিকা বৌদির বেশ গুণ আছে, যেমন মিশুকে তেমনি ভালো রান্না বান্নাও করতে পারে। এখন মাঝে মাঝে রজত দীপিকা বৌদির প্রশংসা করে।
রজতের মুখে দীপিকাদির এত প্রশংসা শুনতে ভালো লাগছে না মল্লিকার। এই নিয়ে মনকে বুঝিয়েছে, কিন্তু যতই ব্যাপারটা হালকাভাবে নেবে ভাবছে, কিছুতেই নিতে পারছে না। মনে মনে কিছুটা জেলাস ফিল করছে। মনের খুঁতখুঁতানিটা বাড়ল দীপিকাদির কথায়। বিকেলবেলা এসে বললেন, কি গো, রসগোল্লার পায়েস ভালো লেগেছে তোমার? মল্লিকা বলল, খুব সুন্দর হয়েছে। রজতদা খেয়ে কি বলল? মনের ভাব গোপন করে মল্লিকা বলল, ওরও ভালো লেগেছে, তবে তুমি রোজ রোজ এত কিছু দিও না। আমি তেমন কিছু করে দিতে পারি না, তাই খারাপ লাগে। দীপিকাদি হাসলেন, এসব কি বলছো তুমি? এত হিসেব করে কোনো সম্পর্ক চলে? আমার তো ইচ্ছে আরো বেশি করে বাঁধবো তোমাদের। এবার ডিসেম্বরেই সবাই মিলে দীঘা যাব। বেড়াতে যেতে ভালোই লাগে মল্লিকার। একসঙ্গে পুরী গিয়ে খুবই আনন্দ হয়েছিল, তবে ইদানিং কেমন যেন মনটা খুঁতখুত করে দীপিকাদির এই অতি মিশুকে স্বভাবের জন্য। রজত এখন খুব সহজভাবে দীপিকাদির সঙ্গে গল্প টল্প করে। দীপিকাদির আগ্রহটা যেন একটু বেশি। ধুৎ, এসব কি ভাবছে মল্লিকা? নিজের মনকে শাসন করলো, তবু খিচখিচানিটা মনের মধ্যে রয়েই গেল। মল্লিকারা দুই বোন। দিদি মনিকার বিয়ে হয়ে গেছে 6-7 বছর আগে। থাকে দুর্গাপুরে। ফোনে যোগাযোগ থাকে, তবে আসা যাওয়াটা খুবই কম। বছরে একবার একে অন্যের বাড়ি যায়। শ্বশুর শাশুড়ি দেওর ছেলে নিয়ে ভরা সংসার দিতে আসতে সময় পায় না। মল্লিকা চায় না বলে অভিযোগ করে, তবে ওরও যাওয়া হয়ে ওঠে না রজতের ছুটির অভাবে। ডিসেম্বরে একবার করে যায়। পুজোর সময় আসে দিদি। বাবার শরীর ভালো নয়, সেই কারণে মা বাবা তো তেমন আসতেই পারেন না। মল্লিকা নিজে গিয়ে দেখা করে আসে মাঝে মাঝে। রজতের মা বাবা কেউই বেঁচে নেই। এক দাদা সপরিবারে থাকে দিল্লিতে। সেই বিয়েতে এসেছিল, এই 2 বছরে আর আসেনি। বিশেষ আত্মীয় স্বজন নেই মল্লিকারও, তাই বাড়িতে আর কেউ আসে না বললেই চলে। আজ সকালে বিছানা ছেড়ে উঠেই থলি হাতে বাজার চলে গেল রজত। যাওয়ার সময় বলে গেল, এসে চা খাবো। মল্লিকা তো অবাক, এত সকালে বাজারে যায় না কোনোদিনই রজত, আজ হলোটা কি? ঘন্টাখানেক পর ফিরল। বাড়ি ঢুকে বলল, হঠাৎ করেই প্রোগ্রামটা হয়ে গেল। আমার 4 জন অতিথি আসবে। তুমি জমিয়ে রান্না করবে আজ। ভালো ইলিশ পেয়েছি। আজকের মেনু হবে সরু চালের ভাত, বেগুন ভাজা, খাসির মাংস, ইলিশ ভাপা আর খেজুর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। এমন রাঁধবে যে খেয়ে যেন আমার গেস্টদের তাক লেগে যায়। সবই বুঝলাম, কিন্তু গেস্টরা কোথা থেকে আসবে সেটাই তো জানলাম না। ওটা এখন বলবো না, এলে দেখতে পাবে। প্লিজ, জানার জন্য আর জোর করো না আমাকে। মল্লিকা বলল, বেশ, তুমি যখন সারপ্রাইজ দিতে চাইছো তখন আর জানতে চাইবো না। তুমি চাটা করো এবার, আমি আজ অফিস যাব না। চা খেয়ে তোমাকে কিছুটা হেল্প করতে পারি। মল্লিকা হাসল, অত উপকার করতে হবে না। পদ্ধতি মাছ মাংস ধুয়ে পেঁয়াজ রসুন কেটে দেবে, আমি রান্না করে নিতে পারবো দিব্যি। বেলা 10টা নাগাদ আবার বাইক নিয়ে বেরিয়ে গেল রজত। বলল, আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসছি। মল্লিকা রান্নাঘর থেকে হেঁকে বলল, দেরি করো না, তোমার গেস্টরা আসার আগে যেন চলে আসবে। রজত বলল, ওরা হয়তো 11টা নাগাদ আসবে, আমি তার অনেক আগেই চলে আসব। সত্যি আধ ঘন্টা পরই ফিরে এলো রজত। মল্লিকা রান্নায় ব্যস্ত। ঘর মুছতে মুছতে উঠে দরজা খুলে দিল পদ্ম। রজত 2টো শপিং ব্যাগ নিয়ে ঢুকে পড়তে যাচ্ছিল ঘরে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে বেরিয়ে এলো মল্লিকা। রজতের হাতে পোশাকের প্যাকেট দেখে অবাক হলো। কি ব্যাপার গো, তোমার গেস্টদের জন্য গিফট নাকি? গেস্টরা মনে হচ্ছে খুবই স্পেশাল। রজত হাসলো, তা বলতে পারো, অন্তত আজকের জন্য ভেরি স্পেশাল। মল্লিকার কথা না বাড়িয়ে রান্নাঘরে ঢুকে গেল। বেলা 11টা নাগাদ কলিং বেল বেজে উঠতে দরজা খুলতে ছুটে গেল রজত। কিন্তু এ কি দেখছে মল্লিকা? হাতে 2টো শপিং ব্যাগ আর মিষ্টির প্যাকেট নিয়ে বাড়িতে ঢুকলো দীপিকাদি, সজলদা, রনি আর বনি। দীপিকাদি রান্নাঘরে ঢুকে মল্লিকার হাত ধরে টান দিল, রান্নাটা এখন রাখো, আগে আমার একটা সমস্যার সমাধান করো। মল্লিকা বলল, কি সমস্যা দীপিকাদি? আজ রাখি পূর্ণিমা, সেটা কি জানো? মল্লিকা মাথা নাড়ল। আসলে আমার কোনো ভাইনা থাকার জন্য দিনটা তো মনে থাকে না। সে কি, রজতদা বলেনি তোমাকে? কেন আমাদের নেমন্তন্ন করেছে আজ? মল্লিকা আবার মাথা নাড়ল।
এবার থেকে আর দিনটা ভুলবে না তুমি। যাই হোক, এবার আমার সমস্যাটা বলি। রজত আমাকে বোন করবে বলে ভেবেছে। এদিকে বার্থ সার্টিফিকেট অনুযায়ী আমি রজতার থেকে 2 মাসের বড়। তাহলে আমি কি করে বোন হই? আমি দিদি হব। আর আজ থেকে ওকে নাম ধরে ডাকবো বলে ভেবেছি। কি ঠিক ভাবিনি? মুহূর্তে চরম প্রশান্তিতে ভরে গেল মল্লিকার মন। এত বড় একটা চমক যে ওর জন্য অপেক্ষা করছিল, তাও কল্পনা করতেও পারিনি। ও হাসতে হাসতে বলল, ওটা তোমাদের ভাই বোনের ব্যাপার, তবে নিয়ম মেনে ধরলেই তুমি দিদিই হবে। দীপিকাদি লাফিয়ে উঠল, এই তো এই তো আমার সাপোর্টার পেয়ে গেছি। আরে তোমার তো অসুবিধে নেই, তুমি রাখি পড়ালেও তোমার সজলদা দাদাই থাকবে। তবে তোমাকে বোন হিসেবে পাবে বলে খুব এক্সাইটেড তোমার সজলদা। মল্লিকা ছুটে এলো রজতের কাছে, ফিসফিস করে বলল, এই আমার জন্য রাখি এনেছো তো? রজত মুখ টিপে হাসল, হ্যাঁ ম্যাডাম, রাখি গিফট সব এনেছি। আমি দীপিকাদের জন্য শাড়ি এনেছি, আর তুমি সজলদাকে দেবে বলে পাজামা পাঞ্জাবি। দীপিকাদি বললেন, তুমি 2টো প্লেট দাও আমাকে, মিষ্টিগুলো সাজিয়ে ফেলি। আগে রাখি পরানো হয়ে যাক, তারপর না হয় দুজন মিলে রান্না সেরে ফেলবো। মল্লিকা হাসতে হাসতে বলল, রান্না যা বাকি আছে আমি সেরে ফেলবো, সেখানে আমার ননদিনীকে আর হাত দিতে হবে না। দীপিকা বসু হো হো করে হেসে উঠল। সজল বসুর হাতে রাখি পরিয়ে মল্লিকা বলল, আজ থেকে আমি আর আপনাকে সজলদা আর আপনি বলবো না, দাদা ভাই বলবো, আর তুমি বলে ডাকবো, কেমন? সজল বললেন, এতে আমি ভীষণ খুশি হব। দীপিকা বললেন, আমি তো ঠিক করেই নিয়েছি যে এবার থেকে রজতকে আমি নাম ধরেই ডাকবো, আর ও আমাকে দিদিভাই বলবে। দিদিভাই ডাকটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। রজত বলল, ঠিক আছে, তাই হবে। আমারও তো কোনো দিদি বা বোন নেই, আজ থেকে দিদিভাই পেলাম। রনি বনির উপস্থিতিতে হইচই করে কেটে গেল সারাটা দিন। সন্ধ্যের সময় বাড়ি গেলেন দীপিকাদিরা। যাওয়ার সময় দীপিকাদি বললেন, এরপর ভাইফোঁটার অনুষ্ঠানটা হবে আমাদের বাড়িতে, আর পরের রাখির দিন আবার তোমাদের বাড়ি। এইভাবেই চলবে প্রতি বছর। রজত বলল, সেটা বেশ ভালোই হবে দিদিভাই। সারাদিনের হই হুল্লোড়ের পর ওরা চলে যেতে বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। রজত এমন একটা দিন উপহার দেওয়ায় মল্লিকা আজ ভীষণ খুশি। ওর চোখে মুখে উচ্ছ্বাস উপচে পড়ছে। রজত মল্লিকার হাতটা টেনে নিয়ে বলল, কেমন চমকটা দিলাম আজ? মল্লিকা আবেগতাড়িত গলায় বলল, সত্যি, আজ তুমি যে সারপ্রাইজ গিফটটা দিলে, সেটা আমার জীবনের সেরা সারপ্রাইজ গিফট। আমি এর জন্য তোমার কাছে কৃতজ্ঞ। রজত বুকের মধ্যে মল্লিকাকে টেনে নিয়ে বলল, তাহলে আমারও তো গিফট চাই এখনই একটা। মিষ্টি হেসে রজতের গালে ঠোঁট ছোঁয়ালো মল্লিকা। শেষ হলো আজকের গল্প উপহার। কলমে অদিতি ঘোষ।